গুড ইভিনিং এভরিওয়ান। আজ প্রত্যেক শনিবারের মতো আজকেও শনিবার আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। জানি আমাদের লক্ষ্য একটাই, যে এগ্রিকালচার অপশনালটা খুব ভালোভাবে সেটা প্রস্তুত করা। এবং যেহেতু সাবজেক্টটা আমাদের কাছে একটা সবার কাছে পরিচিত হলেও কারোর কাছে অপরিচিত সাবজেক্ট, তো সেখানে আমাদের কোর্স কোঅর্ডিনেটর যেভাবে সেটা আমাদেরকে প্রস্তুত করাচ্ছেন বা যেভাবে সেটা আমাদেরকে তৈরি করে দিচ্ছেন, তো সেদিক থেকেই সেই লক্ষ্য নিয়ে আমরা আজকে সবাই এসেছি। তো আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম গতদিন, সেখান থেকে আজকে আমরা আগের দিন আইপিএম পড়েছিলাম এবং বিভিন্ন প্ল্যান্টের যে ডিজিজ, সেই ডিজিজের কারণ বা তার যে প্যাথোজেনগুলো সেগুলো সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা শুরু করেছিলাম যে সিড বর্ন ডিজিজ দিয়ে আমরা শুরু করেছিলাম, যে প্রথমে যে বীজবাহিত রোগগুলো, সেই বীজের কন্দে বা সাকারে কিভাবে সেই রোগগুলো, সেখান থেকে শুধুমাত্র বীজ বলতে যে শুধু সেই একটা সিড থেকে যেখান থেকে রিপ্রোডাকশন হতে পারে শুধু এমনটা নয়। আমরা দেখলাম যে আলুর কন্দ বা কলা গাছের শাকার, সেখান থেকে কিভাবে আমরা রিপ্রোডাকশন করি এবং সেই জায়গাগুলো যদি রোগাক্রান্ত হয়ে থাকে, তাহলে সেগুলোকে আগে সেই সেই রোগগুলোকে দূর করতে গেলে আমাদেরকে কিভাবে তার শোধন করতে হয়। মানে সেক্ষেত্রে আমরা বীজ শোধন করবো, যেভাবে আমরা ওই ট্রাইকোডার্মা ভিরিডিকে ব্যবহার করে বীজ শোধন করে থাকি, সেভাবে এখান থেকে আমরা ওই রোগগুলোকে দূরীভূত করার জন্য আমরা এভাবে ওটাকে শোধন করবো। তারপর আসি তারপর আসে মৃত্তিকা দূষণ। মৃত্তিকা দূষণ বলতে মৃত্তিকা বাহিত যে রোগগুলো, বিশেষত প্রোটোজোয়া বা নেমাটোড থেকে যেগুলোতে হয়ে আসে, এবং সেক্ষেত্রে কি হয় না, বিটপ অংশে বা কাণ্ড বা মূল, সেগুলো কি হয় না, এই মাটিবাহিত রোগের কারণে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে সেই রোগগুলোকে, যাতে আমরা রোগগুলো আক্রান্ত হয়ে ফসল বা গাছটা নষ্ট হয়ে না যেতে পারে, তার জন্য আমরা কি করব না, ওই মৃত্তিকা দূষণ রোধ করার জন্য ওই 1 একর জমিতে মোটামুটি আমরা 1 বা 2 কেজি যে ট্রাইকোডার্মা ভিরিডি, এবং সেটাকে আমরা ওই একটা কম্পোস্টের সাথে মিশিয়ে 7 দিন ছায়াযুক্ত জায়গায় রেখে সেটাকে আমরা ওইভাবে মৃত্তিকা শোধন করতে পারি, যার ফলে যে মৃত্তিকা থেকে যে রোগগুলো বাহিত হতে পারে সেইগুলো কি হয় না, সেগুলো আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। আর বায়ুবাহিত রোগগুলো, যেগুলো এয়ারবর্ন ডিজিজ, সেগুলো বিশেষত না ওই যে ছত্রাক স্পোর, সেখান থেকে এইগুলো হতে পারে। ব্যাকটেরিয়া বা ভাইরাস গঠিত রোগ খুব একটা দেখা যায় না, বিশেষত ছত্রাক গঠিত রোগ আর কি। সেগুলোকে প্রতিহত করতে গেলে ওই পলি হাউস যে ব্যবস্থার কথা স্যার বললেন, বা একটা চাষের জায়গা, সেখানে ওই মশারি দিয়ে ঢেকে দিয়ে, যেভাবে যাতে ছত্রাকের স্পোর গুলো ভিতরে ঢুকে সেই ফসলগুলো বা গাছগুলোকে নষ্ট করে দিতে না পারে, সেজন্য আমরা এভাবে এই নিয়ন্ত্রণ পদ্ধতিটা অবলম্বন করলে আমরা বায়ুবাহিত রোগগুলো চাষের জমি থেকে কিছুটা হলেও প্রতিহত করতে পারি। এই ছিল আমাদের যে মাটিবাহিত বা বীজবাহিত এবং বায়ুবাহিত রোগ প্রতিরোধের বিভিন্ন উপায়, এবং সেক্ষেত্রে কি কি রোগগুলো হয়ে থাকে সেইগুলো আমরা জানলাম। এবং তারপরে যেগুলো আছে না, স্যার বললেন যে লিস্টগুলো আমরা বিভিন্ন ফসলগুলো আমাদের পশ্চিমবঙ্গের রেসপেক্টে, বিশেষত আমরা যেহেতু এগ্রিকালচারটা পশ্চিমবঙ্গের রেসপেক্টে পড়বো, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে প্রধান ফসলগুলোর মধ্যে আছে আখ, আম, ধান বা আমাদের গম এবং কলা, সেইগুলোর যে বিভিন্ন ডিজিজ গুলো, সেই ডিজিজ গুলো কোনোটা ফাঙ্গাল ডিজিজ বা ভাইরাল ডিজিজ বা ব্যাকটেরিয়া গঠিত ডিজিজ, সেই ডিজিজের যে নেম গুলো আছে তার মধ্যে বিশেষ করে লুজ মাট, ব্ল্যাক স্পট বা যে ব্রাউন স্পট যে ডিজিজ গুলো আছে, সেইগুলো আমরা সম্পর্কে জেনেছি, এবং তা কিভাবে সেই ডিজিজের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং ফসলগুলোকে রক্ষা করা যায়, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। এবং সর্বশেষ যে জিনিসটা আজকে আমরা পড়লাম সেটা হচ্ছে ক্রোমোজোমটা পড়লাম, এবং ক্রোমোজোমের গঠন বা ক্রোমোজোমের যে স্ট্রাকচার, এবং স্যার সেটা ছবি এঁকে বোঝালেন যে কোথায় সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ, গৌণ খাঁজ বা ক্রোমোনিমা তন্তু কিভাবে তৈরি হচ্ছে, সিস্টার ক্রোমাটিড কি, কাইনেটোকার এবং যে স্যাটেলাইট বডি, সেগুলোর সম্পর্কে এবং সেগুলো কার্যকারিতা সম্পর্কে স্যার আমাদেরকে বললেন এবং আমরা সেটা বুঝলাম। এবং অবশেষে যেটা পড়লাম আমরা মিউটেশনটা আমাদেরকে পড়তে হবে। সেই মিউটেশনটা যেহেতু আমাদের চ্যাপ্টার আমাদের সিলেবাসে আছে, তো সেই কারণে স্যার আজকে মিউটেশনটা শুরু করেছেন। আগামী দিনে এইটা নিয়ে আরো কিছুটা যেগুলো বাকি আছে সেগুলো হবে, এবং যে ধরনের রোগগুলো স্যার বললেন আজকে, যেহেতু একটু মনোটোনাস হয়ে যাচ্ছে সবার কাছে, তো সেই রোগগুলো নিয়ে পরের দিন আবার এই ক্লাস কন্টিনিউ করা হবে। আশা করি সবার কাছে এটা মানে বোধগম্য হয়েছে।
আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, আমার একটু প্রথম দিকে বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু স্যারের ক্লাস করার পরে আমি বুঝতে পেরেছি যে আমি যদি এটা পড়তে পারি, স্যারের ক্লাসগুলো সমস্ত ক্লাসগুলো করার পর বাড়িতে যদি ঠিকঠাক করে পড়ে নিতে পারি, এবং পড়ছিও আমি, তাহলে এটা আমার কাছে অসুবিধাজনক সাবজেক্ট বলে মনে হবে না, বরঞ্চ আমি এটাতে অনেক বেশি ইন্টারেস্ট পাচ্ছি। আমি জানি না বাকিদের, আশা করি সবাই ইন্টারেস্ট পাচ্ছে। তো এইভাবেই আমরা আমাদের ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব। আর সবার মনে আছে আমাদের আর হয়তো 2 সপ্তাহ পরে এক্সাম, এবং সেই এক্সামটাকে লক্ষ্য রেখে আমাদের সবাইকে প্রিপারেশন নিতে হবে। আর কিছু বলার নেই, সবাই যাতে পরীক্ষাটা ভালো করতে পারে এই বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি।